আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা। আজকে আমরা একটা বইয়ের রিভিউ করব। বইটার নাম হচ্ছে গুপ্ত সংঘ। প্রথমে আমরা বইয়ের নাম এবং বইয়ের লেখক এবং কারা অনুবাদ করেছেন সেসব বিষয়ে আমরা জানার চেষ্টা করব। এই বইটার মূলত বাংলা ভাষায় ছিল না, বইটা ছিল ইংরেজি ভাষায়। নাম ছিল হচ্ছে সিক্রেট সোসাইটিজ। এই সিক্রেট সোসাইটিজ লিখেছেন নিক হার্ডিন। উনি একজন ব্রিটিশ লেখক এবং উনি এখনো বেঁচে আছেন। এবং উনার এই বইটা বাংলায় অনুবাদ করে লেখা হয়েছে গুপ্ত সংঘ। এই গুপ্ত সংঘে আপনারা যা যা জানতে পারবেন এটা আমরা একটু পরে আলোচনা করব। আগে আমরা এই বইটার নামকরণের আলোকপাতটা আমরা বুঝি। এই বইটাকে গুপ্ত সংঘ নামকরণ করা হয়েছে কারণে, অর্থাৎ পৃথিবীতে বিভিন্ন ধরনের সিক্রেট কিছু গ্রুপ কাজ করে যাদেরকে আমরা বিভিন্ন নামে চিনি। কেউ আমরা ফ্রিমেসন নামে চিনি, ইলুমিনাতি নামে চিনি, কাদেরকে আমরা অ্যাসাসিন নামে চিনি। তো এই লেখক প্রায় 39টা গুপ্ত সংঘের তালিকা করেছেন এবং সেই তালিকাভুক্ত করে উনি তাদের সংক্ষিপ্ত আকারে এই বইটাতে লিপিবদ্ধ করার চেষ্টা করেছেন। আমার কাছে বেশ কিছু বিষয় ভালো লেগেছে, আবার খারাপও লেগেছে। কি কি ভালো লেগেছে, কি কি খারাপ লেগেছে সবকিছু নিয়ে এখানে আলোচনা করব। এই বইটা বাংলায় অনুবাদ করেছেন হাসান তানবীর। আমি ওনার সম্পর্কে বেশি একটা জানি না। ম্যাটেরিয়াল নিয়ে যদি আলোচনা করি, ব্ল্যাক কাভারের উপরে গোল্ডেন কালার করা এবং এখানে সুন্দর করে একটা ফুলের চিত্রায়ন করা আছে এবং ইলুমিনাতি, অ্যাসাসিন, তারপর হচ্ছে ফ্রিমেসন, টেম্পলার, নাইট টেম্পলার, এদের কিছু লোগো দেওয়া আছে সেখানে, মানে বোঝা যাচ্ছে। এবং ব্ল্যাক করার কারণ হচ্ছে, আমি যতটুকু বুঝতে পেরেছি, যেহেতু এগুলো গোপন এবং অনেকগুলা কালো অধ্যায় আছে সেগুলোর, এই জন্য বইটাকে কালো ব্ল্যাক কাভারে করা হয়েছে। আর এই বইটার পেছনে আইএসবিএন আছে এবং বইয়ের একটা সংক্ষিপ্ত পরিচিতি দেওয়া আছে পিছনে। বইটাতে পুস্তানি আছে, সামনে একটা পুস্তানি, পেছনে একটা পুস্তানি। বইটা হার্ড কভারের, যেটাকে আমরা ভালো বোর্ড দিয়ে করা হয়েছে এবং কাগজও মোটামুটি 70 গ্রামের বেশি ইউজ করা, 80 গ্রাম ইউজ করা হয়েছে আশা করি। 80 গ্রাম কাগজ এবং ওয়াফ হোয়াইট কাগজে পুরো বইটা ছাপানো, ব্ল্যাক এবং হোয়াইট। এই তো গেল আমাদের বইয়ের ম্যাটেরিয়ালের বর্ণনা। এবার আসেন এই বইটা নিয়ে আলোচনা করা যাক। পৃথিবীতে বেশ কিছু গ্রুপ, সোসাইটি, সমিতি, বিজনেস পার্টনার বলতে পারেন, বিভিন্ন ধরনের নানা রকমের চিন্তাবিদ, নানা ধরনের ব্যবসায়ী, নানা ধরনের ধর্মীয় কিছু সোসাইটি গড়ে উঠেছে, যাদের পেছনে কাজ করে মূলত টাকা পয়সার ব্যাপার, ক্ষমতার ব্যাপার এবং বুদ্ধি প্রতিপত্তি। এই বুদ্ধি প্রতিপত্তি সহকারে যে পৃথিবীতে কন্ট্রোলার নামে বেশ কিছু গোপন সংঘ তৈরি করা হয়েছে এবং যারা বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন খাতে প্রভাব রাখে, এইসব নিয়ে মূলত এই লেখক আলোচনা এখানে করেছেন। লেখক দেখাতে চেয়েছেন যে একটা দল, ধরেন যে অ্যাসাসিন, এই অ্যাসাসিনের পূর্বসূরি কারা ছিল, কত সাল থেকে কত সালে তাদেরকে তৈরি করা হয়, কেন তৈরি করা হয় এবং তাদের পিছনে কারা কাজ করে, রাজনৈতিক, ভূতাত্ত্বিক এবং ইকোনমিক্যালি যে বিভিন্ন ধরনের প্রভাব তৈরি করা হয়েছে, সেসব নিয়ে মূলত উনি আদ্যপান্ত আলোচনা করার চেষ্টা করেছেন। কোনো গুপ্ত সংঘের উনি 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা এসব আলাপ করেছেন। বইয়ের অনুবাদ নিয়ে যদি কথা বলি, বইয়ের অনুবাদ নিয়ে কথা বলতে গেলে খুব একটা ভালো অনুবাদ যদি হয়েছে বলা যাবে না। মোটামুটি 10 নম্বরের মধ্যে 6 নম্বর দেওয়া যাবে। আর অনুবাদের মধ্যে কোনো প্রাণ ছিল না, অর্থাৎ আপনি যখন বইটা পড়া শুরু করবেন, যে আপনার কাছে খুব বেশি চিন্তা ভাবনাশীল মনে হবে না এবং বইয়ের যে পাঠ করার যে সুখের যে একটা ব্যাপার থাকে, যেটাকে আমরা সুখ পাঠ্য বলি, এই সুখ পাঠ্যটা আপনি খুব একটা খুঁজে পাবেন না। আমারই 30, 40, 50 পৃষ্ঠা পড়ার পরে আমার বোরিং লাগা শুরু করেছে। তারপরেও মোটামুটি বলতে গেলে জানার জন্য জোর করে পড়তে হয়েছে এবং বইটা 128 পৃষ্ঠার একটা বই। এই বইটা আপনাকে গুপ্ত সংঘের নানাবিধ জ্ঞান আপনাকে দিবে। এখানে
সবচেয়ে গুরুত্বপূর্ণ যে 5টা, অনেকগুলো টপিকের কথা বলা হয়েছে, আমি শুধু 5টা টপিক নিয়ে বলবো। যেমন অ্যাসাসিন হাসান সাব্বার তৈরি করা একটা রাজনৈতিক দল, সে ইসমাইলি দলের একটা অন্তর্ভুক্ত ছিল এবং তারা যে কিভাবে পুরো পৃথিবীতে রাজ কায়েম করার চেষ্টা করেছিল এবং আস্তে আস্তে নাইট টেম্পলারদের সহযোগিতা নিয়ে, এমনকি আমরা যে নাইট টেম্পলার বা আমেরিকান যে গুপ্ত সংঘগুলো থাকে তাদেরকে মূলত মূল শিক্ষাটা এই অ্যাসাসিনরা দিয়েছে এবং কোনো কোনো সময়ে এই অ্যাসাসিনরা মুসলমানদের বিপক্ষে গিয়েও কাজ করেছে এবং তারা এমনভাবে কাজ করত যাদের পরিমাণ শব্দ পাওয়া যেত না, যাদের কোনো রকমের পরিচয় আন্দাজ করার মতো সুযোগ থাকতো না। এমনকি কোনো কোনো অ্যাসাসিন 5 বছর 7 বছর 8 বছর পর্যন্ত নিজেকে তৈরি করত এবং এই হাসান সাব্বা হচ্ছে একটা গুহার মধ্যে দূরে একটা জায়গায় তাদেরকে বিভিন্ন ধরনের শিক্ষা দিত। তাদের এক ধরনের ত্রিমুখী এক ধরনের যন্ত্র থাকতো যেগুলা তারা উড়িয়ে মেরে মানুষকে মেরে ফেলতো। তো তারা বড় বড় টার্গেট ফিল আপ করতো, কোনো রাজা অথবা কোনো ধনী অথবা কর্পোরেট গ্রুমিং এর অনেক বড় কোনো লোককে যদি হত্যা করতে চাইতো তারা সেটা পারতো এবং প্রয়োজনে তাদের এই টার্গেটটা পূরণ করতে গিয়ে যদি 5 বছর 10 বছর অথবা কারো যদি বন্ধু হয়ে যেতে হয় সেটাই ওরা করত। আমরা যে বিভিন্ন গুপ্ত সংঘের কথা শুনি, বিভিন্ন বড় বড় রাজনৈতিক গুপ্ত সংঘ থাকে অথবা কোনো দেশের প্রধানমন্ত্রী কিংবা রাজনৈতিক প্লট পরিবর্তনের ক্ষেত্রে অনেক সময় অনেক মানুষের বা অনেক অর্গানাইজেশনের যে প্রভাব থাকে, এই প্রভাবগুলো কিভাবে খাটানো হয় এবং এই প্রভাবগুলো কিভাবে তৈরি করা হয়েছে, কারা এদের পিছনে কাজ করেছে, এই বইটা পড়লে আপনারা সেসব বিষয় জানতে পারবেন। ইলুমিনাতির ব্যাপারে বলা হয়েছে। ইলুমিনাতি এমন একটা সংগঠন হিসাবে উনি পরিচয় করে তুলেছেন অথবা সেখানে তথ্যগুলো নিয়ে এসেছেন যে সত্যিকার অর্থেই এরা আসলে আমেরিকার এমন একটা গুপ্ত সংঘ যারা পুরা পৃথিবীর বিভিন্ন ধরনের প্লট পরিবর্তনের ক্ষেত্রে কাজ করে। উনি বেশ কিছু বিষয় বলার চেষ্টা করেছেন, যেমন সিক্রেট সোসাইটিগুলোর সাধারণ কি কি বৈশিষ্ট্য হতে পারে সেসব নিয়ে তিনি আলোচনা করেছেন। যেমন সিক্রেট সোসাইটিগুলো গোপন জ্ঞানের দাবি করে, তারা জ্ঞানের প্রকৃত রক্ষক বলে দাবি করে। তারপর হচ্ছে ওনারা মনে করেন যে গোপন সোসাইটিগুলো কাজ করে, তারা মনে করে যে গোপন জ্ঞানই হচ্ছে আসল সত্য জ্ঞান। তারপর হচ্ছে তারা নিজেদেরকে এমনভাবে উপস্থাপন করে তারা অন্যদের দ্বারা নির্যাতিত হয় এবং গোপন খবর আদান প্রদানকারী হিসেবে কাজ করে। কখনো কখনো তারা 2টা দলের মাঝখানে কাজ করে নিজেদের প্লট পরিবর্তনের ক্ষেত্রে। তারা নিজেদেরকে একটা অভিজাত গোষ্ঠী হিসাবে দাবি করে এবং তারা মনে করে যে তাদের কোনো ধরনের তথ্য ফাঁস হওয়াটা তাদের জীবনের জন্য এবং তাদের অর্গানাইজেশনের জন্য সবচেয়ে বড় হুমকি এবং এই খাতে বা এই জায়গাতে ফ্রন্টে যেই লোকই আসুক না কেন তাকে তারা হত্যা করে ফেলে। প্রত্যেক গুপ্ত সংঘের একজন ক্যারিসমেটিক নেতা থাকে এবং সেই ক্যারিসমেটিক নেতাকে তারা মনে করে যে তিনি মাসি হিসাবে আসবেন এবং তাদেরকে মুক্তি করবেন। এভাবে উনি প্রত্যেকটা দলের কথা বলেছেন। আমার সবচাইতে খারাপ লেগেছে যে বিষয়টা, তিনি 39টা দলের মধ্যে সুফিবাদকে একটা সিক্রেট সোসাইটি হিসাবে উপস্থাপন করেছেন, যেটা খুবই খারাপ একটা বিষয়। যেমন তিনি বলেছেন যে সুফিবাদ বা সুফিজম একটা বুদ্ধ ধর্মের দ্বারা প্রভাবিত এবং এই সুফিজমের মূল হর্তাকর্তা ছিলেন রাবেয়া বসরি নামে এক মহিলা। এইভাবে তিনি উপস্থাপন করেছেন যে সুফিবাদ এমন একটা সর্বেশ্ববাদ একটা জিনিস যেটা ইসলামে পাওয়া যায় নাই এবং অন্যরা এটাকে বিভিন্নভাবে সাধনা করে পেয়েছেন এবং এই জন্য তারা ইসলাম থেকে সরে পড়েছেন কিংবা আলাদা একটা ধর্ম তৈরি করেছেন। তিনি এখানে এইভাবে বিষয়গুলোকে উল্লেখ করাতে যেটা হয় আর কি, মুসলমান না হলে যেটা হয়, উনি পুরোপুরিভাবে সুফিবাদকে বিকৃতি করে উপস্থাপন করেছেন এবং তিনি জালাউদ্দিন রুমির কথা এনেছেন, ফরিদউদ্দিন আত্তারের কথা এনেছেন এবং তিনি বলেছেন যে যারা সুফিবাদের এমন কোন পর্যায়ে আছে যে পর্যায়ে গেলে তারা ইসলাম থেকে বের হয়ে যায়, এভাবে ইত্যাদি নানা কথা বলেছেন। এইসব বিষয় খুবই খারাপ লেগেছে এবং যেটা পুরোপুরিভাবে বিকৃতি উপস্থাপন। তো আশা করি আপনারা বইটা পড়বেন এবং ব্রুমেহিয়ান, ইলুমিনাতি, অ্যাসাসিন, ডগি, ফ্রিমেসন, তারপরে হচ্ছে নাইট টেম্পলার, এসব বিস্ময়কর উপস্থাপনা আপনারা এখানে দেখতে পাবেন
এবং তাদের উৎপত্তি, প্রকাশ, তাদের কার্যক্রম সম্পর্কে জানতে পারবেন। আজকে এ পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর আমার জন্য দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।